আমি ঠিক আছি, তুমি গিয়ে রান্না বসাও, রোহান খেতে চাইবে একটু পরে। কাতর গলায় বলে রেশমা। আমি রান্না শেষ করেছি মা, ভাইয়া খেতে চাইলেই দিতে পারবো। তুমি এত চিন্তা করো না তো, এমনিতেই জ্বরে গা পড়ে যাচ্ছে, চিন্তা করলে প্রেশার বেড়ে যাবে। জলপট্টি মাথায় দিয়ে বলে মোহনা। চিন্তা করবো না বলছিস? আমার ছেলেটা যে ঠিক করে খেতেই শিখলো না, এখন আবার আমি বেড়ে দিতে পারবো না, একটু খেয়েই চলে যাবে মনে হয়। চিন্তিত ভঙ্গিতে বলে রেশমা। মা আমি ঠিক করে খাইয়ে দেব, এখন চুপচাপ ঘুমাও। মোহনা বলে। এমন সময় রোহানের ডাক শোনা যায়। মা, মা, আমার খাবার এখনো রেডি করোনি কেন? আমি ভার্সিটিতে যাব, তুমি জানো না? একটা কাজও ঠিক মতো করো না, জাস্ট বিরক্ত লাগে আমার। এখন আবার খাবারের জন্য বসে থাকতে হবে। সবই চোখ বন্ধ করেছিল, মোহনা মায়ের মাথায় জলপট্টি দিচ্ছিল। রোহানের ডাকে দৌড়ে আসে। ভাইয়া মায়ের ভীষণ জ্বর, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। রোহান বিরক্তি নিয়ে বলে, জ্বর না ঢং, আজেরে লাগে আমার। খাবারটাও ঠিক মতো রেডি করে দিতে পারে না। ওই মহিলাকে জাস্ট বিরক্ত লাগে আমার। তুই কেন খাবার দিবি? উনি মারা যাবে নাকি? রোহান নাক মুখ কুচকে বলে। মোহনা রোহানের সামনে খাবার রাখে। ভাইয়া এইভাবে বলো না, মায়ের সত্যিই খুব জ্বর, মাকে মহিলা বলতে নেই, পাপ হয়। রোহানের প্লেটে ভাত তরকারি দিয়ে বলে মোহনা। ওই মহিলার প্রতি তোর এত দরদ উতলে পড়ে কেন? সারাদিন তো কম ছাড়ি খাস না, তাও শিক্ষা হয় না? এত ভালোবাসা কই রাখিস? আমি হলে উষ্টা মেরে ফেলে দিতাম। মারা তো একটু বকা দিবেই ভাইয়া, এতে শিক্ষা হওয়ার কি আছে? আজকে বকা দিবে তো কাল ভালোবাসবে। রোহান কিছু বলে না, খেতে থাকে। রোহান মোহনার সৎ ভাই। মোহনার 3 বছর বয়সে যখন মোহনার মা মারা যায়, তার কিছুদিন পরে মোহনার বাবা মফিক 5 বছরের একটা ছেলে সহ রেশমা বেগমকে বিয়ে করেছিলেন। মোহনা রেশমা বেগমের জন্য খাবার নিয়ে যায়। রেশমা বেগম জ্বরে কাঁপছে। মা একটু কিছু খেয়ে ওষুধ খেতে হবে, না হলে তো জ্বর কমবে না। মোহনা রেশমা বেগমকে ধরে বসিয়ে দেয়। রোহান খেয়েছে? হ্যাঁ মা খেয়েছে, এখন তুমি খেয়ে নাও। ভাত মেখে খাইয়ে দেয় মোহনা। মনে মনে আশা করে রেশমা একবার হলো মোহনাকে জিজ্ঞেস করবে সে খেয়েছে কিনা, কিন্তু জিজ্ঞেস করে না। খাওয়ানো শেষে ওষুধ খাইয়ে রেশমা বেগমকে আবার শুয়ে দেয় মোহনা। রোহানের জামা কাপড় ধুয়ে দিস, ময়লা কাপড় পরতে পারে না ও। আর দুপুরে ইলিশ মাছ রান্না করিস, রোহান ভীষণ পছন্দ করে। মোহনা মাথা নাড়িয়ে চলে যায়। রোহানের জামা কাপড় ধুয়ে রান্না বসায়। নিজের খাওয়ার সময় হয় না, ভীষণ কষ্ট হয় মোহনার। রোহান কত বকা দেয় রেশমা বেগমকে, একটুও দেখতে পারে না। অন্যদিকে মোহনা মাথায় করে রাখে তাকে, কখন কি লাগবে সব এনে দেয়। তবুও কখনো মোহনার ভালো মন্দ জিজ্ঞেস করে না, সারাক্ষণ রোহান রোহান করে। সৎমা কি তাহলে সত্যিই আপন মা হয় না? রান্না শেষ হতে না হতেই রোহান চলে আসে। রেশমা বেগম ক্লান্ত শরীর নিয়েই উঠে আসে। রোহান আবার মাছের কাঁটা বাছতে পারে না। মা তুমি আবার উঠে আসলে কেন? আমি আছি তো, আমি ভাইয়াকে খেতে দিতে পারতাম। রেশমা চেয়ার টেনে বসে। আমার ছেলেটা মাছের কাঁটা বাছতে পারে না, তুই কাঁটা বেছে নিতে পারতিস না? তাই বলে অসুস্থ শরীর নিয়ে উঠে আসবে? আমার ছেলেটাকে তৃপ্তি করে খেতে দেখলেই আমার অসুস্থতা সেরে যাবে। মলিন হেসে বলে রেশমা। মোহনার মুখটা কালো হয়ে যায়। এই মহিলা এখানে বসে আছে কেন? তুই না বললি তার জ্বর হয়েছে? বলেছিলাম না ঢঙের জ্বর। গন্ডারের শরীর ওনার, জ্বরও ভয় পায় ওনাকে। আজের মহিলা কিনা, সহজে মরেও না, কুই মাছের প্রাণ। ভাতে তরকারি দিতে দিতে বলে রোহান। রেশমা বেগমের মুখটা কালো হয়ে যায়। ভাইয়া কি বলছো তুমি এসব? উনি তোমার মা হয়, কত ভালোবাসে তোমাকে, তাও তুমি এভাবে বলো কেন? ওনাকে আমার জাস্ট ডিসগাস্টিং লাগে, দেখলেই বমি পায়। রেশমা বেগম মাছের টুকরোতে হাত দিতে যায়। রোহান সাথে সাথে থালা সরিয়ে ফেলে। কি করছো নাকি? আমার প্লেটে হাত দিচ্ছ কেন? তোমাকে দেখলে আমি খেতে পারি না, তারপর আবার প্লেটে হাত দিলে তো আর খেতেও পারবো না। সরো এখান থেকে, শান্তিতে কটা খেতে দাও, বমি করতে চাইছি না এখন। ভীষণ অপমানিত হয় রেশমা, আঁচলে মুখ থেকে কেঁদে ওঠে। এখান থেকে সরে গিয়ে কান্নাকাটি করো, আমাকে খেতে দাও। চলে যায় রেশমা বেগম। মোহনা রেগে যায়। ভাইয়া মায়ের সাথে এরকম ব্যবহার কেন করলে? মা কত ভালোবাসে তোমায়, কত আদর করে, খাইয়ে দিতে চায়। এত ভালোবাসা তুমি উপেক্ষা করো কেন? কথায় আছে না, যে যা পায় সে তার মূল্য দিতে জানে না? তুমি হচ্ছ তাই। মায়ের ভালোবাসা পেয়েও মূল্য দিচ্ছ না, আর আমি পাওয়ার জন্য কত কি করছি। তবুও ভালোবাসা তো দূর, একটু মুখের ভালো কথাও শুনতে পাই না। দুজনের কপাল কত আলাদা, তাই না ভাইয়া? রোহানের খাওয়া থেমে যায়। আমি তো ওই মহিলাকে তোর জন্য দেখতে পারি না। আমি ছোট থেকে দেখেছি তুই ওনার পেছনে পেছনে একটু ভালোবাসা পাওয়ার জন্য কিভাবে ছুটেছিস। আর ওই মহিলা তোকে অবহেলা করতো, কত মেরেছে, অথচ আমরা খেয়ে পরে বেঁচে আছি আমার বাবার দয়ায়। ওই মহিলার মধ্যে সামান্য মনুষ্যত্ব বোধটুকুও নেই। মনে মনে বলে রোহান। ভাইয়া তুমি খাও, আমি মাকে দেখে আসি। মোহনা রেশমা রুমে চলে যায়। রেশমা আঁচলে মুখ ঢেকে কাঁদছে।
মা, কান্না করো না প্লিজ। ভাইয়া ঠিক তোমায় সরি বলে দিবে। ভাইয়া হয়তো কোনো কিছু নিয়ে আপসেট হয়ে আছে, তাই এমন করেছে। তুমি প্লিজ শান্ত হও। রেশমার কাঁধে হাত দিয়ে বলে মোহনা। রেশমা ঝাড়া দিয়ে হাত সরিয়ে দেয়। তোর জন্য হচ্ছে এসব। তুই আমাদের মা ছেলের মধ্যে দূরত্ব তৈরি করেছিস। মরে যেতে পারিস না তুই? চলে যা এখান থেকে। একদম মা মা বলে ডাকবি না আমায়। তোর মা মরে গেছে। আমি তো সৎ মা, আর আমাকে সারাদিন মামা বলে আমি মা হয়ে যাব না। তোর মা হওয়ার শখ আমার একটুও নেই। দূর হ এখান থেকে। রেশমার কথা শুনে মন খারাপ করে চলে যায় মোহনা। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কেঁদে ফেলে। সেই ছোট্টবেলা থেকে মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য পেছনে ছুটে যাচ্ছে মোহনা। কত পরিশ্রমী না করে একটু মায়ের আদর পাওয়ার জন্য, কিন্তু দিন শেষে আদর মেলে না, মেলে অবহেলা। আসলে সৎমা কখনো আপন হয় না। তাদের হাজার ভালোবাসা দিলেও দিন শেষে অবহেলা ছাড়া কপালে আর কিছুই জোটে না। মা তো মাই হয়, মায়ের সত্যিই তুলনা হয় না, সেটা রোহানের ক্ষেত্রে। এই যে রোহান এত অবহেলা করে, অপমান করে, তবুও দিন শেষে রেশমা বেগম রোহানের খবর নেবে, খেয়েছে কিনা জানতে চাইবে। এই ভালোবাসা জুটল না মোহনার কপালে। রাত 8টার দিকে বাসায় ফেরে মফিজ। সে কাপড়ের দোকান করে। ফ্রেশ হয়ে মেয়ের রুমে আসে। কি করছে আমার আম্মা জান? রুমে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করে মফিজ। এই তো বাবা, পড়ছিলাম। মোহনা বই বন্ধ করে উঠে দাঁড়িয়ে বলে। আচ্ছা, এবার চলো দুজন একসাথে খাবো, ভীষণ খিদে পেয়েছে। মোহনা বাবার হাত ধরে খেতে চায়। মফিজ নিজে খায় আর মোহনাকে খাইয়ে দেয়। মাহিন মেয়েটাকে মফিজ ভীষণ ভালোবাসে। আমার অন্ধ বন্ধুকে তোমার কাছে রেখে গেলাম, তুমি ওর দেখাশোনা করো। আমি বলতে পৃথিবীতে ওর কেউ নেই। এতদিন আমিও দেখাশোনা করেছি, কিন্তু আজকে যে আমি প্রবাসে চলে যাব, ওকে কে দেখাশোনা করবে? অনেক চিন্তা হচ্ছিল, তাই ভাবলাম তোমার কাছে রেখে যায়। শাফিন তোমার নিজের ভাইয়ের মতো। আজ থেকে শাফিনের দায়িত্ব তোমার। তুমি শাফিনের দেখাশোনা করবে। শাফিন কষ্ট পাবে এমন কোনো কাজ করবে না। ও দু চোখে দেখতে পায় না, তাই বলে ওকে অবহেলা করবে না। তুমি একদম চিন্তা করবে না। শাফিন ভাইয়া আমার নিজের ভাইয়ের মতো। আমি ভাইয়ের সাথে কখনো খারাপ ব্যবহার করব না। ভাইয়াকে অনেক ভালো রাখবো। ভাইয়া আমার বাসায় থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি চলে যাওয়ার পরে তোমার বাবা মাও আসবে, তারাও শাফিন ভাইকে দেখবে, সমস্যা নেই। তুমি নিশ্চিন্তে যেতে পারো। তোমাকে আমি অনেক ভরসা করি, তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি বিশ্বাস করে শাফিনকে তোমার কাছে রেখে যাচ্ছি। শাফিনের কোনো ক্ষতি করো না প্লিজ। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি দেখব তোমার বন্ধুকে। ওর আর কি বা কাজ আছে, একটু খাবে আর ঘুমাবে। আশা, তুমি দেখে শুনে থেকো, আর কখনো রাতে বাইরে বের হবে না। শাফিনের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো। প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবে না। আমি আসছি, ঠিক আছে? তুমি ভালো থেকো। আমি ওখানে গিয়ে পৌঁছে তোমাকে কল দেব। বলেই চলে গেল। আশা রেগে মনে মনে বলল, এই আপদটাকে আমার ঘরে দিয়ে যেতে হলো। এই আপদ যদি আমার বাসায় থাকে, তাহলে আমি আবিরকে বাসায় কি করে নিয়ে আসবো? পরক্ষণে আশা হেসে বলে উঠল, ও তো অন্ধ, ও কিভাবে দেখবে? আমি বরং আবিরকে কল দিই, আবির রাতে চলে আসবে। ভাবি, আপনি চাইলে আমাকে আমার বাসায় রেখে আসতে পারেন। শুধু শুধু আপনার ঘাড়ে একটা ঝামেলা তুলে দিয়ে গেল। কি করব বলেন? আমি যে দু চোখে দেখতে পাই না, আমার আপন বলতে কেউ নেই। তিয়াস আমাকে দেখাশোনা করত। তিয়াস আজকে প্রবাসে চলে গেল, আমাকে নিয়ে অনেক চিন্তা করেও। তাই তো আপনার কাছে রেখে চলে গেছে। আপনার যদি কষ্ট হয়, আপনি আমাকে আমার বাসায় দিয়ে আসতে পারেন। আরে ভাইয়া, আপনি এসব কি বলছেন? আপনি আমার নিজের ভাইয়ের মতো। আপনার জায়গায় যদি আমার নিজের ভাই থাকতো, তাহলে আমি একই কাজ করতাম। আপনি চিন্তা করবেন না, আমি রাগ করি নাই। আপনার দেখাশোনা আমি করতে পারবো। আপনার কি ক্ষুধা পেয়েছে? আমি আপনাকে খেতে দেবো ভাইয়া। না ভাবি, আমার ক্ষুধা পায় নাই। আমার ক্ষুধা পেলে আমি আপনাকেই বলবো। আপনি আপাতত আমাকে আমার রুমটা দেখিয়ে দিন, আমি একটু ঘুমাবো। আচ্ছা চলুন, আমি আপনাকে আপনার রুম দেখিয়ে দিচ্ছি। বলেই আশা শাফিনকে একটা রুমে নিয়ে গিয়ে বসিয়ে দিল। শাফিন কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়ল। আশা চলে যেতে শাফিন উঠে বসলো। আস্তে করে দরজার দিকে এগিয়ে গেল। সেখান থেকে শুনতে পেল আশা কারোর সাথে ফোনে কথা বলছে। হ্যালো, তুমি কোথায়? তিয়াস আজকে প্রবাসে চলে গিয়েছে। বাসা একদম ফাঁকা, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আর বলো না, একটা ঝামেলা আমার উপরে চাপিয়ে দিয়ে গেছে। তিয়াসের অন্ধবন্ধু আছে না শাফিন, ওকে আমাদের বাসায় রেখে গিয়েছে। এখন এই আপদটাকে আমাকে দেখাশোনা করতে হবে। বলছি, বাসায় না এসে অন্য কোথাও দেখা করলে হয় না? শাফিন ভাইয়া যদি কোনোভাবে বুঝে যায় তোমার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে, তাহলে আমি শিওর শাফিন ভাইয়া তিয়াসকে সবকিছু বলে দিবে। তুমি চিন্তা করো না, ও তো অন্ধ, চোখে দেখতে পায় না। ও কি করে বলবে? তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। কতদিন হয়ে গেল তোমাকে দেখি না, তোমাকে অনেক মিস করছি। তোমার স্বামী চলে যাওয়ার অপেক্ষায় ছিলাম, চলে গিয়েছে, আমাদের আর কোনো বাধা নেই। আমি এক্ষুনি আসছি, তুমি অপেক্ষা করো। আমি যা ভেবেছিলাম ঠিক তাই হলো। ভাবির অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে। তিয়াস আমাকে এর জন্যই ওর বাসায় রেখে গিয়েছে, তার বউয়ের অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে কিনা সেটা দেখার জন্য। ভাগ্যিস আমি এখানে আসতে রাজি হয়েছিলাম, না হলে আমার বন্ধুর জীবনটা নষ্ট হয়ে যেত।
আমি থাকতে আমার বন্ধুর জীবন কখনো নষ্ট হতে দেব না। বলেই বিছানায় গিয়ে শুয়ে পড়ল। দরজায় কলিং বেল বেজে উঠতেই আশা গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেখলো আবির এসেছে। আমার কিন্তু অনেক ভয় লাগছে। শাফিন ভাইয়া যদি দেখতে পায় তুমি এসেছো তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। শাফিন ভাইয়া তিয়াসকে জানাতে এক মুহূর্ত সময় নেবে না। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। শাফিন অন্ধ, চোখে দেখে না। ওই অন্ধ কি বলবে? তবুও আমার অনেক ভয় লাগছে, কি করব বুঝতে পারছি না। চলো আমরা বাইরে গিয়ে দেখা করি। তুমি বুঝতে পারছো না, বাইরে গেলে অনেক সমস্যা হবে। ভাবি, আপনি কোথায়? একটু আমার রুমে আসবেন, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দেবেন? আপদটা সুযোগ বুঝে ডাকতে শুরু করে দিয়েছে। আমার এসব আর ভালো লাগে না। একটা কথা বলো না, তুমি কথা বললে ধরে ফেলবে। ওর কাছে কিছুতেই ধরা খাওয়া যাবে না। ভাবি, আপনি কি রুমের আশেপাশে আছেন? এই তো ভাইয়া, কি দরকার আমাকে বলুন, আমি আপনাকে এনে দিচ্ছি। ভাবি, আমার অনেক ক্ষুধা পেয়েছে, প্লিজ আমাকে কিছু খেতে দিন। আমার ক্ষুধা পেলে ঘুম আসে না, ঘুমের জন্য হলেও হালকা কিছু খাবার খেতে হবে। আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবার নিয়ে আসছি। তুমি এখন এই ছোট লোকটা দেখাশোনা করবে? তোমাকে যেতে হবে না, ও বললাই যাক, তুমি আমার কাছে থাকো। কতদিন পর তোমাকে দেখলাম, দুজনে মিলে সুখ দুঃখের গল্প করব। উনি যদি এদিকে চলে আসে তাহলে বুঝতে পেরে যাবে তুমি এই বাসায় আছো, তখন আমরা কি করব? আরে ও তো চোখে দেখে না, আসলেও কোনো সমস্যা নেই। তুমি এক কাজ করো, তুমি ওকে ড্রয়িং রুমে নিয়ে এসো, খেতে দাও, আমরা রুমের মধ্যে গিয়ে গল্প করি। আমি তো ওনাকে বলেছি রুমে খেতে দিব, তাহলে এখন কি করে ড্রয়িং রুমে নিয়ে আসবো? আমরা ড্রয়িং রুমে বসে গল্প করি আর ওনাকে রুমের মধ্যে খাবার দিয়ে আসি, তাহলে এদিকে আসার কোনো সুযোগ হবে না। খাওয়া শেষ হলে আমাকে ডাক দিবে, আমি গিয়ে খাবারের প্লেট নিয়ে আসবো। তুমি বুঝতে পারছো না, ওকে তুমি ড্রয়িং রুমে খেতে দাও, আমরা রুমে গিয়ে কথা বলবো। তুমি রাগ করছো কেন? রুমে গিয়ে কথা বলা যা, বাইরে বসে গল্প করাও তাই, দুটোর মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। এতটুকু বুঝতে পারছেন না ভাবি? রুমের মধ্যে ও যা করতে পারবে, রুমের বাইরে কি তা করতে পারবে? সেজন্য বারবার আপনাকে রুমের মধ্যে যেতে বলছে। ভাইয়া, আপনি চোখে দেখতে পান? হ্যাঁ, আমি চোখে দেখতে পাই। আর তোমার সব কুকীর্তির কথা আমি তিয়াসকে বলে দেব। আজই আমি তিয়াসকে সব বলবো। তুমি তার আড়ালে একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক রেখেছো। তুমি কি মনে করেছো তোমার সব কিছু জানার পরে তিয়াস তোমাকে নিয়ে সংসার করে খাবে? কখনোই না, তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। এমন একটা বাজে মেয়ের সাথে আমি আমার বন্ধুকে সংসার করতে দেব না। তুই বেঁচে থাকলে তো তোর বন্ধুকে বলবি, আগে নিজের জীবন বাঁচা, তারপরে তোর বন্ধুকে সবকিছু বলিস। আমি আমার বউকে পরীক্ষা করার জন্য তিয়াসের বাসে এসেছিলাম কিছুদিনের জন্য। আমি দেখতে চেয়েছিলাম আমি না থাকলে আমার স্ত্রী কিভাবে থাকে। তিয়াস আমাকে বলল তার বাসায় অন্ধ হয়ে থাকতে, তার বউকে নজরে রাখতে। তিয়াসের বাসায় এসে আমি অবাক হয়ে গেলাম। তিয়াসের না থাকার সুযোগ নিয়ে ভাবি অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক করছে। আর এই মেয়েকে ভালো রাখার জন্য তিয়াস দূরপ্রবাসে টাকা কামানোর জন্য চলে যাচ্ছে। কাকে ভালো রাখার জন্য এত দূরে কষ্ট করতে যাচ্ছে? তিয়াসের সবকিছু জানার অধিকার আছে। আমি তিয়াসকে এখনই ফোন করে সবকিছু জানিয়ে দেব। প্লিজ ভাইয়া, তিয়াসকে কিছু বলবেন না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। এবারের মতো মাফ করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি অনেক ভালো হয়ে যাব। আপনি যদি আমার কথা না শুনেন, আমি অন্য পথ দেখতে বাধ্য হব। তুমি আমার ক্ষতি করবে? আগে নিজে বাঁচো, তারপর না হয় আমাকে শেষ করার চিন্তা করো। নিজে এত নোংরা কাজ করেছো, আবার বড় বড় কথা বলছো। এই মুখ নিয়ে বড় বড় কথা বলতে তোমার লজ্জা করে না? সমাজে মুখ দেখো কি করে? তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতদিনে মরে যেত। তুমি কেন বেঁচে আছো? তুমি মরে যেতে পারো না? শুধু শুধু আমার বন্ধুটাকে চালাচ্ছ, আর আমার বন্ধুটাও তোমার জন্য কষ্ট করে যাচ্ছে। আবির শাফিনের দিকে এগিয়ে আসতে যাচ্ছিল, শাফিনকে মারতে যাবে, তখনই কলিং বেল বেজে উঠল। শাফিন গিয়ে দৌড়ে দরজা খুলে দেয়। এই সময় তিয়াসকে দেখে আবির আর আশা দুজনেই চমকে ওঠে। তুমি এখনো প্রবাসে যাও নাই? ভাগ্যিস যায়নি, গেলে কি আর তোমাদের কুকীর্তির কথা জানতে পারতাম? এসব তুমি কি বলছো? কিসের কথা বলছো? আমার সাথে নাটক করে লাভ নেই। আমি তোমার জন্য কি করিনি? হ্যাঁ, তুমি ভালো থাকবে বলে দূর প্রবাসে গিয়ে কষ্ট করি, আর তুমি আমারটাকে ফুর্তি করো, মানুষের সাথে অবৈধ সম্পর্ক করো। ভাগ্যিস আমি ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিলাম, তাই এয়ারপোর্টে যেতে দেরি হচ্ছিল। তখনই শাফিন আমাকে ফোন করে জানালো শাফিন তার বউকে সন্দেহ করে, তাই তাকে পরীক্ষা করার জন্য আমার বাসায় কয়েকদিন থাকতে চেয়েছিল। আমিও শাফিনকে বলেছিলাম তোমার উপরে নজর রাখতে। তোমাকে পরীক্ষা করতে গিয়ে আমি নিজে সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। তোমার মতো মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না। তুমি তোমার প্রেমিকের সাথে আমার বাসা থেকে বের হয়ে যাও। প্লিজ এমন করো না, আমি আর কখনো এমন করব না। শেষবারের মতো একটা সুযোগ দাও। তিয়াস আর কোনো কথা বলল না, আশাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলল। আবির সুযোগ বুঝে পালিয়ে গেল। আশা অনেক অনুরোধ করেও থাকতে পারল না। তিয়াস আশাকে বাসা থেকে বের করে দিল। আশা চলে যাওয়ার পরেই পিয়াস কান্নায় ভেঙে পড়ল। এতদিন কার জন্য কি করেছিল সে?
রাজ বিছানায় বসে ফোন দেখছিল। সেই সময় রাজের হোয়াটসঅ্যাপে কিছু ছবি আসার নোটিফিকেশন আসে। রাজ ছবিগুলো দেখে অনেক অবাক হয়ে যায়। রাজের স্ত্রী রিমা আর একটি ছেলের অনেক কাছাকাছি থেকে ছবিগুলো উঠিয়েছে। কিছু সময় পর রাজের নাম্বারে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে। রাজ কল রিসিভ করতেই ওই পাশ থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে। কি হলো, ছবিগুলো দেখে অনেক অবাক হয়ে গেছেন নাকি? অবশ্য অবাক হওয়ারই কথা। নিজের বউয়ের এতটা ক্লোজলি অন্য আরেকজন পুরুষ এসে এত এত ছবি উঠিয়েছে, সেগুলো দেখার পর সব স্বামীরাই অনেক অবাক হবেন। রাজ হতভম্বের স্বরে বলল, মানে? আর কে আপনি? এসব ছবি আপনার কাছে কোথা থেকে আসলো? আমি যেই হই না কেন, আমার পরিচয় জেনে আপনার বিশেষ কোনো লাভ হবে না। বরং আপনার বউয়ের পাশে যেই ছেলেকে দেখছেন, এই ছেলেটির পরিচয় নিন। এই ছেলেটিকে আপনার বউ একসময় ভালোবাসতো, কিন্তু আপনার বউ বিয়ের আগে ছেলেটির সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল। এই ছেলের সাথে সম্পর্ক শেষ করার পরপরই সে আপনাকে বিয়ে করেছে। রাজ অবাক স্বরে প্রশ্ন করল, আপনি রিমার সম্পর্কে এত কিছু কি করে জানেন? আমি আপনার বউ সম্পর্কে এমন অনেক কিছুই জানি, কিন্তু আমি এখনই আমার পরিচয় আপনাকে দিতে পারবো না। আপাতত এইটুকু জেনে রাখুন যে আপনার স্ত্রী রিমা বিয়ের আগেও অনেক ছেলের সাথে সম্পর্ক করেছিল, আর বিয়ের পর এখন সে অন্য একটি ছেলের সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছে। রাজ রাগী স্বরে বলল, কিসব উল্টাপাল্টা কথা বলছেন? রিমা মোটেও এমন চিপ মানসিকতার মেয়ে নয়। আমি আমার বউকে খুব ভালোভাবেই চিনি। আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজেই নিজের বউকে জিজ্ঞাসা করুন, এই ছেলেটির সাথে আপনার বউয়ের সম্পর্ক ছিল কিনা। আরে আপনার পরিচয়। রাজকে পুরো কথা শেষ করতে না দিয়েই ওই পাশ থেকে মেয়েটি কল কেটে দেয়। রাজ ফোন হাতে নিয়ে ভাবে, রিমা তো আমাকে বলেছিল সে বিয়ের আগে কোনো ছেলের সাথে সম্পর্ক করেনি। তাহলে ছবিগুলো কোথা থেকে আসলো? রিমাকে ডেকে ছবিগুলো দেখিয়ে জিজ্ঞাসা করে দেখি ও কি বলে। এই ভেবে রাজ রিমাকে ডাক দেয়। রিমা, একটু রুমে আসো তো। রিমা রান্নাঘরে কাজ করছিল। রাজের ডাক শুনে রুমে এসে বলল, কি হলো, ডাকছো কেন? রাজ বিছানা থেকে নেমে রিমার সামনে তার ফোনে সেই ছবিগুলো বের করে রিমাকে দেখিয়ে বলল, দেখো তো ছবিগুলো চিনতে পারো কি না। ছবিগুলো দেখতেই রিমা অনেক অবাক হয়ে যায়। রিমা তোতলানো স্বরে বলল, এই ছবি তুমি এসব কোথায় পেলে রাজ? আমি যেখান থেকে পাই না কেন, আগে বলো এই ছেলেটা কে? আর তোমরা দুজন এত ক্লোজভাবে ছবি উঠিয়েছো কেন? কি সম্পর্ক তোমার এই ছেলেটির সাথে রিমা? তুমি তো আমাকে বলেছিলে বিয়ের আগে তুমি কোনো ছেলের সাথে সম্পর্ক করোনি। তাহলে এখন এই ছবিগুলোর মানে কি? রিমা কিছু সময় চুপ থাকার পর ন্যাকা কান্না শুরু করে বলল, আসলে আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। বিয়ের আগে আমি একটা ছেলের সাথে সম্পর্ক করেছিলাম, কিন্তু ছেলেটা আমাকে রেখে অন্য একজন মেয়েকে বিয়ে করে নেয়। তাই ওই ছেলের সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে যায়। অতঃপর আমার বিয়ে তোমার সাথে হয়। আমি রিলেশন করেছিলাম এই কথা জানার পর যদি তুমি আমাকে খারাপ ভাবো, আমার চরিত্র নিয়ে তোমার মনে সংশয় জাগে, এসব নানান ধরনের চিন্তাভাবনা আমার মনে ঘুরপাক করছিল। তাই আমি প্রথমে তোমার থেকে সত্যটা লুকিয়েছিলাম রাজ। কথাগুলো বলতে বলতে রিমার কান্নার বেগ বাড়তে শুরু হয়। রাজ শান্ত স্বরে বলল, সত্য যতই তিক্ত হোক না কেন, তুমি সবসময় আমাকে সত্য কথা বলবে। মিথ্যে কথা আমি একদমই পছন্দ করি না রিমা। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম রাজ। তুমি যদি সত্যটা জানার পর আমাকে বিয়ে না করো, তাই বলিনি। তোমাকে প্রথম দেখাতেই আমার অনেক ভালো লেগেছিল, তাই তোমাকে পাওয়ার জন্যই মিথ্যা বলেছিলাম। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না রাজ। রিমাকে কান্না করতে দেখে আর ওর মুখে এইসব কথা শুনে রাজের মন নরম হয়ে যায়। রাজ দুই হাতে রিমার চোখের পানি মুছে দিয়ে বলল, আরে পাগলি, এত কান্না করতে হবে না। তুমি যা করেছো ভালোর জন্য করেছো। তাছাড়া এই ছেলেটি যেহেতু তোমাকে ছেড়ে চলে গিয়েছে, এতে তো তোমার কোনো দোষ নেই। রিমা আর কিছু বলে না। রাজ আর রিমা নববিবাহিতা দম্পতি। 1 মাস হলো তাদের দুজনের বিয়ে হয়েছে। রাজ বাবা মার একমাত্র সন্তান। টাকা পয়সা জায়গা জমির অভাব নেই। রাজ অনেক বড় কোম্পানিতে অনেক ভালো পজিশনে চাকরি করে। বিয়ের পরপরই রাজ রিমাকে নিয়ে তাদের নিজস্ব ফ্ল্যাটে থাকছে। সেদিনের পর সবকিছু আবার আগের মতো স্বাভাবিকভাবেই চলতে থাকে। রাজও ফোনে সেসব কথা ততটা গুরুত্ব দেয় না। রাজ ধরেই নিয়েছে রিমা তাকে সত্যি অনেক ভালোবাসে। কিছুদিন পর রাজ তার অন্য একটি ফ্ল্যাট পর্যবেক্ষণ করতে এসেছে। ফ্ল্যাটটি শুধুই ফাঁকা পড়ে আছে, তাই রাজ ঠিক করেছে কোনো ফ্যামিলি বাসার কাছে ভাড়া দিবে। রাজ ঘুরে ঘুরে ফ্ল্যাটের সবগুলো রুম দেখছিল। সেই সময় রাজের ফোনে সেই দিনের ওই নাম্বার থেকে আবার কল আসে। রাজ কল রিসিভ করেই বলল, কি সমস্যা আপনার? আপনি আবার কল করেছেন কেন? আগে আমার কথাটা তো শুনবেন নাকি? রাজ রাগী স্বরে বলল, কি কথা শুনবো আপনার? হ্যাঁ, সেদিন তো আপনি আমার বোন নামে কিসব উল্টাপাল্টা কথা বললেন। আমি আমার বউ থেকে সব সত্য জেনেছি। আপনি একজন মেয়ে হয়ে কিভাবে অন্য একটি মেয়ের সংসার ভাঙার চেষ্টা করছেন? আপনার মাঝে কি কোনো বিবেক বলতে কিছু নেই? দেখুন, আমি আপনাকে কোনো মিথ্যে কথা বলিনি। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে এখনই আপনি আপনার বাসায় যান আর দেখে আসুন আপনার স্ত্রী তার নিউ বয়ফ্রেন্ডকে বাসায় এনে ফুর্তি করছে। তখন নিজ চোখে দেখলেই সব প্রমাণ পেয়ে যাবেন। রাজ অত্যন্ত রাগ নিয়ে বলল,
মুখ সামলে কথা বলুন। আপনার লজ্জা করে না? একটি মেয়েকে নিয়ে যাতা বলে যাচ্ছেন। ফোন রাখুন বলছি। আর কখনো যদি আমাকে কল করেছেন ভালো হবে না বলে দিলাম। দেখুন, আমার কোনো দায় পড়েনি যে আমি আপনাকে মিথ্যা কথা বলে বিভ্রান্তে ফেলতে যাব। আপনার ভালোর জন্যই এসব বলছি। যদি বিশ্বাস না হয় তাহলে এখনই একবার বাসায় গিয়েই দেখুন আপনার বইয়ের অবস্থা। অতঃপর মেয়েটি রাজকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই কল কেটে দেয়। রাজ ওই বাসার ড্রয়িং রুমে সোফায় বসে ভাবে, মেয়েটি কি সত্যিই বলছে? আমার কি মেয়েটির কথা বিশ্বাস করে বাসায় গিয়ে দেখা উচিত? রিমা আদৌ কোনো ছেলের সাথে বাসায় এসেছে কি না? না না, কিসব ভাবছি আমি। এতদিন হলো রিমার সাথে আছি, কখনো রিমাকে এমন মেয়েই মনে হয়নি যে সে আমি থাকাকালীন অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে তাকে বাসায় পর্যন্ত আনবে। রাজ এসব ভাবছে আর ওর মনে দোটানা সৃষ্টি হচ্ছে। কিছু সময় পর রাজ ঠিক করে সে বাসায় গিয়ে দেখবে মেয়েটি যা বলেছে তা আসলেই সত্যি কিনা। অতঃপর রাজ তার এই ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা ওই বাসায় চলে যায়। দরজায় হাত দিতেই দেখে দরজা খোলা। রাজ বাসার ভিতর প্রবেশ করে ধীর পায়ে রুমের দিকে অগ্রসর হয়। রুমের দরজার সামনে এসে দাঁড়াতেই দেখে রিমার কোলে মাথা রেখে একটি ছেলে শুয়ে আছে আর দুজন হাসাহাসি করে গল্প করছে। হঠাৎ রিমা দরজার দিকে তাকাতেই দেখে রাজ সেখানে দাঁড়িয়ে আছে। সুমনও রাজকে দেখে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে যায়। রিমাও বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ে। রাজ রুমের ভিতর প্রবেশ করে রিমার কাছে গিয়ে বলল, ছি রিমা, এইটা হলো তোমার ভালোবাসা? এই জন্য সেদিন ওইভাবে কান্না করছিলে? লজ্জা করো না তোমার? আমার বাসায় আমার ঘরে তুমি অন্য একটা ছেলেকে নিয়ে ফুর্তি করছো। পাশ থেকে সুমন বলল, দেখুন ভাই, আমার কথাটা শুনুন। রাজ রাগ নিয়ে উচ্চস্বরে বলল, চুপ, একদম চুপ থাক। তোর সাথে আমি পরে বোঝাপড়া করছি। রাজ আবারও রিমার উদ্দেশ্যে উচ্চস্বরে বলল, তুমি যদি আমাকে ভালোই না বাসতে তাহলে আমাকে বিয়ে করলে কেন রিমা? জবাব দাও। রিমাও কিছু সময় চুপ থাকার পর উচ্চস্বরে বলল, তোমার সম্পত্তি রেখে। সুমন ওদের কথোপকথনের মাঝেই রুম থেকে বেরিয়ে যায়। রাজ অবাক স্বরে বলল, কি? হ্যাঁ, তোমার কাছে টাকা পয়সা জায়গা জমির অভাব নেই, সেজন্যই আমি তোমাকে বিয়ে করেছি। ভেবেছিলাম বিয়ের পর তোমার টাকা দিয়ে আরামায়েশের সাথে জীবন পার করব আর তোমার আড়ালে অন্য ছেলেদের সাথে প্রেম করব। রাজ ঘৃণা মিশ্রিত স্বরে বলল, তোমার চরিত্র এত খারাপ, এত নিকৃষ্ট, লোভিত, চরিত্রহীনা, স্বার্থপর মেয়ে তুমি। ছি, তোমাকে তো আমার নিজের স্ত্রী ভাবতেই ঘৃণা বোধ হচ্ছে। আমি কিভাবে এতগুলো দিন তোমার মতো মেয়ের সাথে সংসার করেছিলাম? ছি। সেই সময় সুমন রাজকে পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করতে নিলে মিতু এসে লাঠিটা ধরে ফেলে। তখনই রাজ পেছনের দিকে তাকায় আর সুমনকে লাঠি হাতে দেখেই ওকে ধাক্কা দিয়ে পেছনের দিকে সরিয়ে দেয়। রাজ রাগ নিয়ে সুমনের কাছে গিয়ে ওর গালে পরপর 2টা থাপ্পড় দেয়। মিতুকে দেখে রিমা অবাক স্বরে বলল, মিতু তুই? অতঃপর রাজও মিতুর দিকে লক্ষ্য করে। মিতু শান্ত স্বরে বলল, হ্যাঁ আমি তোর স্বামীকে তোর আর তোর বয়ফ্রেন্ডের সব ছবি পাঠিয়েছিলাম। আজও আমি রাজকে কল করে সব বলেছি। রিমা অবাক স্বরে বলল, কি? আমি তোকে বিশ্বাস করে সব কথা শেয়ার করেছিলাম আর তুই কিনা রাজকে সব বলে দিয়েছিস? তুই তো বেস্ট ফ্রেন্ড নামে কলঙ্ক। কাজটা কিন্তু তুই একদমই ঠিক করলি না মিতু। মিতু তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আর তুই যে তোর স্বামীর বিশ্বাস ভালোবাসার সাথে প্রতারণা করলি, ওকে ঠকালি, সেটা বুঝি ঠিক ছিল? রিমা মাথা নিচু করে নেয়। মিতু আবারও বলল, আমি চাইলে তোর শেয়ার করা কথাগুলো রাজকে না জানাতে পারতাম, কিন্তু তোর মতো এতটা নিম্ন মানসিকতার মেয়ে আমি নই। আমার বিবেক আমাকে নাড়া দিয়েছিল, আমাকে এটা ভাবিয়েছিল। এই জঘন্য সত্যগুলো জানার পরও যদি আমি চুপ থাকি তাহলে তুই যেমন রাজের সাথে অন্যায় করছিস সেই অন্যায়ের সমান ভাগীদার আমিও হব। তাই আমি আমার বিবেকের কথা শুনেছি। রাজ শান্ত স্বরে বলল, আপনাকে অনেক ধন্যবাদ এই নিম্ন মানসিকতার মেয়ের ফাঁদ থেকে আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আর রিমা, তুমি তো ভেবেছিলে সারা জীবন ধরে আমার চোখে ধুলা দিয়ে তুমি হাজার ছেলের সাথে সম্পর্ক চালিয়ে যাবে, আমার টাকা পয়সা নিয়ে আরামে এসে জীবন কাটাবে। তাই তোমাকে বলে দিচ্ছি, তোমার ফুর্তি আর আরামে এসে জীবন কাটানোর দিন আজ এই মুহূর্ত থেকেই শেষ। খুব শীঘ্রই তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবে। অতঃপর তোমার মতো নিম্ন মানসিকতার মেয়েকে আমার জীবন থেকে চিরদিনের জন্য দূর করে দেব। নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও। ভুলেও তোমার ওই জঘন্য চেহারা দ্বিতীয়বার আমার সামনে এনো না। রিমা আর কিছু বলতে পারে না। সুমন আর রিমা রাজের বাসা থেকে বেরিয়ে যায়। কিছুদিন পর রাজ রিমাকে ডিভোর্স দিয়ে দেয়। নাকের নটটা খুলে রাখি। আমি শেরওয়ানি খোলার আগে কি তোমার অনুমতি নিয়েছি? না। তো তুমি কেন নিচ্ছ? কথার পিছে কথা না বাড়িয়ে আমি নথসহ বাকি জুয়েলারিগুলো খুলে রাখলাম। ড্রেসিং টেবিলের আয়নায় আর চোখে তার প্রতিচ্ছবি দেখছি। মানুষটার দুচোখ জুড়ে বিরক্তির ছাপ স্পষ্ট, ঠোঁট জুড়ে ব্যর্থতা, আর কপালের ভাঁজে শতভাগ কর্পোরেট বিষণ্ণতা। অথচ মনোবাসনা ছিল ওই চোখে চোখ রেখে অবিশ্বাসের গল্পগুলো সমাপ্তি টানার, আর কপালে ভরসার হাত রেখে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনের গতি বাড়িয়ে দেওয়ার। তবে সময় ফুরোয়নি এখনো। জমাট বাঁধা মেঘের বৃষ্টির পর একটুখানি রোদ তো উকি দেবেই। খেয়েছো?
নেহায়ের দায়িত্বের ভারে পড়ে প্রশ্নটা করা হয়েছে বোঝা যাচ্ছে। আমি ঠান্ডা কণ্ঠে প্রতি উত্তর করলাম, হ্যাঁ, কিন্তু তৃপ্তি হয়নি। কাউকে খাবার দিয়ে যেতে বলবো? তুমি খাবে? দেখি। ঘুমোবে? জেগে থেকে কি করব? শাড়ির আঁচলটা গুটিয়ে নিয়ে দুপা ভাঁজ করে বিছানায় তার পাশে গিয়ে বসলাম। আমাকে দেখতে পারো, আজকে সব সাজসজ্জা তোমাকে ঘিরেই করা, তুমি না দেখলে বৃথা যাবে না? ওপাশ থেকে প্রতিউত্তর না পেয়ে বিছানার চাদরে এলোমেলো আঙ্গুল নাড়াতে লাগলাম। উদ্দেশ্য হচ্ছে চুরির ঝনঝন আওয়াজে তার বিরক্তির কারণ হওয়া। খানিক বাদে, কি চাচ্ছ? কপালে আঁচড়ে পড়া চুলগুলো কানের পাশে গুজিয়ে দিয়ে বললাম, তোমাকে, কিন্তু পাচ্ছি কই। আবারও নীরবতা। সাহস করে এবার আমি তার চোখে চোখ রাখলাম। সুখী এবং সুন্দর থাকতে হলে কি কি লাগে? এক মুহূর্ত সময় না নিয়ে সে এক নিঃশ্বাসে বলে গেল, সাউন্ড স্লিপ, প্রপার ফিজিক্যাল এক্সারসাইজ, ড্রিঙ্কিং ওয়াটার, বেসি স্ট্রেস, হেলদি ফুড চার্ট। ইউ উইল সি দ্য ডিফারেন্স বাই ইউর ওন। আমি মুচকি হেসে দৃষ্টি নামিয়ে নিলাম। কিন্তু আমার সুখের আর সৌন্দর্যের উপকরণ একটাই, তুমি। বাকি জীবনের সমস্ত কোলাহলে আমি তোমার নীরব সঙ্গ উপভোগ করতে পারবো। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না আমার জন্য। আজকে সবটুকু বর্ণালী আয়োজন আমাকে ঘিরে, আমাদের ঘিরে। এত এত শুভকামনা, সবুজ মরিচবাতি, লাল শাড়ির উৎফুল্লতা, সবকিছুই আমাদের বরণ করে নেওয়ার জন্য। ভাবতে পারছো কতখানি কামনার মুহূর্ত আমরা উপেক্ষা করে কাটাচ্ছি? এবার বুঝতে পারছি আমাকে দিয়ে এত ঘায়াল করলে। কি দিয়ে? মিষ্টি মধুর বুলি দিয়ে। আমি খানিকটা সরে বসলাম। তুমি ঘায়াল হচ্ছ না কেন? যাকে ভালোবাসতে তার প্রতি মোহ এখনো কাটেনি বলে? একজনকে ভালো লাগতো, এটাকে ভালোবাসা বলা যায় না। তবে এই যে এত দ্বিধা কিসের? অপারগতার। মানে? তোমাকে জানার পর থেকে হাজারটা অব্যক্ত অনুভূতি জমেছে চোখের কোণে, শব্দের রূপ দিতে পারিনি। অনেক কথা জমে গেলে যেমন আর কোনো কথা থাকে না, ঠিক তেমনি অনেক মুগ্ধতা জমে গেলে আর কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। আবার রাগ বিরক্তি, এসব কিসের জন্য? নিজের জন্যই। তোমাকে আমার করে নিতে বড্ড বেশি সময় নিয়ে ফেলেছি, তাই। রাত 3:17। নির্বাক দৃষ্টি নিয়ে দুজন দুজনের দিকে চেয়ে আছি। চোখ জুড়ে একটুখানি অবিশ্বাস আর অনেকখানি আকুলতা। আচমকা সশব্দে হেসে উঠলাম দুজনেই। চুলে হাত খোপা করতে করতে বলতে লাগলাম, আমাদের ম্যাচিউরিটি আর কবে আসবে? বিয়ের 8 বছর হলো আজ, তবু আমাদের ছেলে মানুষই গেল না। এখনো প্রত্যেক অ্যানিভার্সারিতে আমাদের 8 বছর আগের এই রাতের কথোপকথনগুলো না ওড়ালে চলে না। পাশ থেকে সে বলল, এই ছেলে মানুষগুলো বেঁচে থাকুক বরং, নয়তো যান্ত্রিক জীবন পাংশে হয়ে যাবে। ভালো কথা, তুমি আজ লাল জামদানিটা পরলে না কেন? তোমার বন্ধুর বিয়ে, বন্ধুর সাথে ম্যাচ করে তুমি শেরওয়ানি পরতেই পারো, কিন্তু নববধূর সাথে আমার প্রতিযোগিতায় নামাটা বেমানান হয়ে যেত। তবুও তো বাসায় ফিরে নাকি বিয়ের নটটা পরে নিয়েছিলাম। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় উল্টো পাশ থেকে একটা প্রশ্নের সঞ্চার হলো। বিয়ের দিন নিয়ে আমাকে ঘিরে তোমার কোনো অভিযোগ আছে? বালিশ ঠিক করতে করতে উত্তর দিলাম, আমি অভিযোগ জমিয়ে রাখি না, হয় ক্ষমা করে দিই, নয়তো সরে আসি। এটা আমার প্রশ্নের উত্তর না। সমাপ্তিটা এত সহজ আর সুন্দর হবে জানলে শুরুর সময়টুকু আরো স্বস্তিতে কাটাতে পারতাম, উপভোগ করতে পারতাম। অহেতুক দুশ্চিন্তায় রেখেছিলে। 8 বছর পর কি ক্ষতিপূরণ চাচ্ছ? ক্ষতিপূরণে সেই সময়গুলো ফিরে আসবে না। সময়কে এমনিতেও আটকে রাখতে পারতে না। আর তোমাকে? সে রহস্যময় দৃষ্টি নিয়ে আমার কাছে এগিয়ে এলো। আটকে রাখুনি, জড়িয়ে ফেলেছ। এবার বলো তো, ভালো আছো? আমি তার বুকে মাথা রাখলাম। ভালো রেখেছ। নীলার স্বামী আসিম নিজের ঘরে বসেই বই পড়ছিল। কিছুক্ষণ আগে সে অফিস থেকে ফিরেছে। নীলা আসিমের জন্য চা করে এনে তার পাশে বসল। আসিমের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে কোমল গলায় বলল, আচ্ছা, তুমি কি আমাকে পছন্দ করে বিয়ে করনি? আসিম অবাক হয়ে গেল নীলার কথা শুনে। থতমত খেয়ে জিজ্ঞেস করল, হঠাৎ এ প্রশ্ন করছো যে, কি হয়েছে? না, আসলে জানতে ইচ্ছে করলো, তুমি কি বিয়ের আগে আমাদের সম্পর্কে খোঁজখবর নাওনি? না মানে আমি কেমন, আমার পরিবার কেমন, এসব জেনে নাওনি? হ্যাঁ নিয়েছি। কি হয়েছে বলো তো? আজ হঠাৎ এই ধরনের প্রশ্ন কেন করছো, বলবে? কি করবো বলো? কথায় কথায় তোমরা আমাকে কথা শোনাও। আমার বাবা মাকে তোমার বাবা মা ছোট লোক বলে অপমান করে, তাই জানতে ইচ্ছে করলো। আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কোনো বাজে কিছু বলো না প্লিজ। আমার বাবা মা নিশ্চয়ই কোনো অপরাধ করেনি। আসিম কিছু বলল না, চুপচাপ খাওয়াতে মন দিল। নীলা বুঝলো আসিমকে কিছু বলা আর না বলা সমান, তাই সে আর কথা বাড়ালো না। রান্নাঘরে চলে গেল নিজের কাজ সারতে, না হলে তাকে সহ তার বাবা মাকেও ছাড় দেবে না। নীলার শাশুড়ি তার স্বামী আসিমকে বলছে, তোর বউকে কিছু বলিস না কেন? তুই অফিসে যাওয়ার পর থেকে ফোনে ব্যস্ত হয়ে যায়, সারাদিন মায়ের সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে থাকে। এভাবে কি সংসার চলে বল? আমরা তো কিছু বলে সমস্যা হয়ে যাবে।
এভাবে সারাদিন মায়ের সাথে মেয়েরা কথা বললে তাদের সংসারে শান্তি থাকে না। মায়ের বুদ্ধিতে শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সময় থাকতে শাসন কর, না হলে যখন হাতছাড়া হয়ে যাবে তখন বুঝবি কেমন লাগে। আসিম রাগে হাত মুঠো করে রাখলো। নীলাকে আজ একটা শিক্ষা দিতেই হবে। রাতের খাবার শেষ করে নীলা রুমে গিয়ে দেখলো আসিম বসে আছে। নীলা কিছু না বলে নিজের মতো বিছানাতে শুতে গেলে আসিম তাকে থামিয়ে দিল। তোমার ফোন কোথায় নীলা? নীলা তার ফোনটা আসিমের হাতে দিতেই আসিম ফোনটা সজোরে আছাড় দিয়ে ভেঙে ফেলল। নীলা দেখেও কিছু বলল না। সে জানতো আজ এমন কিছু একটা হবে। আজ থেকে তুমি আর ফোন ব্যবহার করবে না। তোমার বাবা মায়ের সাথে কথা বলতে হলে আমার ফোন থেকে বলবে, মনে থাকবে? আমার বাবা মা তোমার কি হয় আসিম? কি আবার হবে? আমার শ্বশুর শাশুড়ি হয়। তাহলে তাদের একটু সম্মান দিয়ে কথা বলো। আমি এত কথা বুঝি না। আমি যা বলেছি তাই হবে। এর বাইরে এক পাও নড়বে না তুমি। নীলা চুপচাপ শুয়ে পড়ল। আসিম বিরক্ত চোখে তাকিয়ে রইল নীলার দিকে। রিনা বেগম এতক্ষণ আসিমের দরজার সামনে দাঁড়িয়েছিল। আসিমের কথা শুনে সে খুব খুশি মনে নিজের রুমে চলে গেল। তার ছেলেকে হাত করা এত সহজ না, সে হতে দিলে তো। রিনা বেগম কল করেছেন নীলার মা মিসেস আসমার কাছে। আসসালামু আলাইকুম বেআইন, কেমন আছেন? ভালো তো থাকতেই চাই, কিন্তু আপনারা থাকতে দিচ্ছেন কই? মিসেস আসমা থতমত খেয়ে গেলেন। সে রিনা বেগমের কথার মানে বুঝতে পারছে না। কি বলছেন বেআইন? আমাদের মেয়ে কি কোনো ভুল করেছে? ভুল তো আপনি করেছেন। মেয়েকে সংসারে মন দিতে না বলে সারাদিন কুমন্ত্রণা দিয়ে যাচ্ছেন। এসব কি ঠিক? আপনি কি চাইছেন আমাদের ছেলে থেকে আমাদের আলাদা করতে? এই শিক্ষা আপনার? কিসব বাজে বাজে কথা বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আমি সবসময় নীলাকে বলি আপনাদের সেবা যত্ন করতে, আপনাদের খেয়াল রাখতে। আমার মেয়েকে আমি চিনি বেআইন, তাই আমার মনে হয় না সে এমন কিছু করতে যাবে যাতে তার বাবা মায়ের অসম্মান হয়। আমার শিক্ষার উপর আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই। রিনা বেগমের মুখটা অপমানে থমথম হয়ে গেল। মিসেস আসমা তাকে এতগুলো কথা শুনিয়ে দেবে সে কল্পনাতেও ভাবেনি। মিসেস আসমা কখনো তার সাথে খারাপ আচরণ করেননি। মহিলা সবসময় তার সাথে বিনয়ের সাথেই কথা বলেছে। কিন্তু আজ সে মানুষটা তাকে এভাবে কথা শোনাবে, সে কি করে ভাববে? রিনা বেগম রাগে ফোঁস করতে লাগলো। কয়েকদিন পর নীরা নিজের মতো করে কাজকর্ম করছিল। রিনা বেগম তার মেয়ের সাথে কথা বলছে ফোনে। তার ননদ শ্বশুর শাশুড়ির নামে নালিশ করছে মায়ের কাছে। মা, আমার আর এসব ভালো লাগছে না। সারাদিন শ্বশুর শাশুড়ির পেছনে ছুটতে ছুটতে চলে যায়। নিজের জন্য কোনো সময় বের করতে পারি না। রোহানকে কত করে বোঝালাম আলাদা একটা বাসা নেওয়ার জন্য, কিন্তু সে কিছুদিন মানছে না। বাদ দে তো, তুই বরং আমাদের 3 তলায় শিফট হয়ে যা। আমি আসিমকে বলে সবকিছু রেডি করে রাখছি। চোখের সামনে সারাক্ষণ দুটো বুড়ো মানুষ ঘুরঘুর করলে জীবন উপভোগ করা যায় নাকি? ভাবতেই তো অস্বস্তি হচ্ছে। না হলে তাদেরকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দে। জামাইকে বল তাদের গ্রামে একজন লোক রেখে দিতে। আজকাল শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে থাকার যুগ আছে নাকি? তোদের হচ্ছে এখন জীবন উপভোগ করার সময়, তা না করে শ্বশুর শাশুড়ির সেবা করছিস। কি করব বলো? ও তো আমার একটা কথাও শুনতে চায় না। আমি বা কি করব? নীলা এসে রিনা বেগমের থেকে ফোনটা নিয়ে তার ননদকে বলল, বিয়ের পর মেয়েদের বাবার বাড়িতে কিছু বলতে হয় না, বুঝেছ? শ্বশুর শাশুড়ি সব তাদের সেবা করবে আর মন দিয়ে সংসার করবে। এভাবে মায়ের পরামর্শে নিজের সংসার ধ্বংস করো না। তোমার মা তোমাকে বলেনি মায়েদের সাথে বেশি কথা বললে সংসারের সুখ শান্তি থাকে না? শাশুড়ি মা তো দেখি ঠিকই বলতো। মায়েরা কুপরামর্শ দিয়েই নাকি মেয়েদের সংসারে অশান্তির সৃষ্টি করে। আমি এতদিন বিষয়টা আমলে নিইনি, কারণ আমার মা তো আমাকে কখনো এসব বলেনি। এখন দেখছি শাশুড়ি মা নিজেই এমন, তাই সবাইকে নিজের মতো ভেবেছে। সংসারে কোনো কুবুদ্ধির জন্য এখানে কল করবে না। শ্বশুর শাশুড়ির সাথে মন দিয়ে সংসার করো। তারা তোমার কাছে তাদের ছেলে বেঁচে দেয়নি যে তাকে নিয়ে বগল দাবা করে নিজের সাথে আলাদা করে নিয়ে যাবে। নীলা কল কেটে দিল। রিনা বেগম কটমট করে নীলার দিকে তাকিয়ে আছে। তোমার এত বড় সাহস, তুমি আমার হাত থেকে ফোন কেড়ে নাও, আমার মেয়েকে কথা শোনাও? সাহস আমার বরাবরই ছিল মা। চুপ থাকি বলে আপনারা ধরে নিয়েছেন আমি কথা বলতে জানি না। বোবা, আপনারা কি মনে করেন আমি আপনাদের চাল কিছুই বুঝি না? সবটাই আমি বুঝছি, তবু আমি চুপ করে থাকি, কারণ আমি সংসারে কোনো অশান্তি চাই না। সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে থাকতে চাই। কিন্তু আপনি দিন দিন আমার সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছেন। সেদিন আমার মাকে জানোই তা বলে অপমান করেছেন। নিজের মেয়ে শ্বশুরবাড়ির সেবা করুক তা আপনার ভালো লাগে না, অথচ ঘরের বউর মাথায় উঠে সারাক্ষণ নাচতে থাকেন। ছেলেকে বউর সাথে ভালো সম্পর্ক তৈরি করতে দেন না, আর মেয়েকে বুদ্ধি দেন বর নিয়ে আলাদা হয়ে যেতে। নিজের বেলায় 16 আনা, তাই না? রিনা বেগম রাগে ফোঁস করছে। নীলা তার রাগকে পাত্তা না দিয়ে উপরে রান্নাঘরে চলে গেল। এই কয় বছরের সংসার জীবনে সে কখনো রিনা বেগমের সাথে এভাবে কথা বলেনি, কিন্তু আজ রিনা বেগম নিজেই বলতে বাধ্য করেছেন। একটা গাছে যদি প্রতিদিন একটা একটা করে আঘাত করা হয় তাহলে খুব সহজেই সে গাছটা কেটে ফেলা সম্ভব। তা গাছটা যতই শক্তিশালী হোক না কেন, সে তো একটা মানুষ। এরা মাছেরে মিলে তাকে কোণঠাসা করতে করতে একটা গোলক ধাঁধায় আটকে ফেলেছে। সেখান থেকে বের হওয়া এবার মুশকিল হয়ে পড়েছিল। সে নিজের সত্তাকেই হারাতে বসেছিল। এভাবে আর না। রাতে আসিম বাসায় ফিরে আসতেই রিনা বেগম ছেলেকে ধরে কান্না করতে করতে নীলার নামে নালিশ করলেন। অফিস থেকে ফিরে আসিম এমনিতেই ক্লান্ত ছিল। মায়ের নালিশে নিজের রাগ ধরে রাখতে পারল না। হন করে রুমে চলে আসলো। নীলা শুয়েছিল। আসিম হাতের ব্যাগটা বিছানায় ফেলে কর্কশ গলায় বলল, তুমি আমার মাকে কি বলেছ?
আসিমের কথা শুনে নীলা উঠে বসল। সহজ গলায় বলল, কি বলবো, আমি শুধু তার ভুলগুলো শুধরে দিয়েছি। সে নিজের মেয়ে আর বউকে 2 রকম শিক্ষা দেবেন, তা তো হতে পারে না। মানে? তোমার মা তোমার বোনকে বলছে সেজন্য তার শ্বশুর শাশুড়িকে গ্রামের বাড়িতে রেখে আসে, আর তা না হলে আমাদের উপরের ফ্ল্যাটে তার বরকে নিয়ে শিফট হয়ে যেতে। শ্বশুর শাশুড়ির সাথে থাকা চলে নাকি এখন আর? নিজের মতো করে সময় কাটানো যায় না। উনি যদি নিজের মেয়েকে পরামর্শ দিতে পারেন তাহলে ছেলের বউ হিসেবে একই পরামর্শ আমার জন্য প্রযোজ্য হবে, আর তুমি তা মানতে বাধ্য। তোমার মা নিশ্চয়ই তোমার খারাপ চাইবে না? আসিম চুপ করে গেল। তার নিজেরও কেমন জানি লাগছে, তার মা এমন কিছু করবে। তুমি চাইলে তোমার মাকে গ্রামের বাড়িতে রেখে আসতে পারো, আর তা না হলে আমরা অন্য কোথাও শিফট হতে পারি। কি বলো? বাজে কথা বলা বন্ধ করো, এসব যেন তোমার মুখে না শুনি। আসিম হনহন করে বেরিয়ে গেল। এতক্ষণ রিনা বেগম দরজায় আড়ি পেতে ছেলে আর ছেলের বউয়ের কথা শুনছিল। আসিম আসছে বুঝে সেও সেখান থেকে সরে পড়ল। এভাবে আর ছেলের বউকে দমিয়ে রাখতে পারবে না বুঝতে পেরেছে সে। নীলার মন আজ হালকা লাগছে, অনেকদিন পর মন খুলে শ্বাস নিচ্ছে সে। নীলার স্বামী আসিম নিজের ঘরে বসেই বই পড়ছিল। কিছুক্ষণ আগে সে অফিস থেকে ফিরেছে। নীলা আসিমের জন্য চা করে এনে তার পাশে বসল। আসিমের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে কোমল গলায় বলল, আচ্ছা, তুমি কি আমাকে পছন্দ করে বিয়ে করনি? আসিম অবাক হয়ে গেল নীলার কথা শুনে। থতমত খেয়ে জিজ্ঞেস করল, হঠাৎ এ প্রশ্ন করছো যে, কি হয়েছে? না, আসলে জানতে ইচ্ছে করল, তুমি কি বিয়ের আগে আমাদের সম্পর্কে খোঁজখবর নাওনি? না মানে আমি কেমন, আমার পরিবার কেমন, এসব জেনে নাওনি? হ্যাঁ নিয়েছি। কি হয়েছে বলো তো? আজ হঠাৎ এ ধরনের প্রশ্ন কেন করছো, বলবে? কি করবো বলো? কথায় কথায় তোমরা আমাকে কথা শোনাও। আমার বাবা মাকে তোমার বাবা মা ছোট লোক বলে অপমান করে, তাই জানতে ইচ্ছে করলো। আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কোনো বাজে কিছু বলো না প্লিজ। আমার বাবা মা নিশ্চয়ই কোনো অপরাধ করেনি। আসিম কিছু বলল না, চুপচাপ খাওয়াতে মন দিল। নীলা বুঝল আসিমকে কিছু বলা আর না বলা সমান, তাই সে আর কথা বাড়াল না। রান্নাঘরে চলে গেল নিজের কাজ সারতে, না হলে তাকে সহ তার বাবা মাকেও ছাড় দেবে না। নীলার শাশুড়ি তার স্বামী আসিমকে বলছে, তোর বউকে কিছু বলিস না কেন? তুই অফিসে যাওয়ার পর থেকে ফোনে ব্যস্ত হয়ে যায়, সারাদিন মায়ের সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে থাকে। এভাবে কি সংসার চলে বল? আমরা তো কিছু বলে সমস্যা হয়ে যাবে। এভাবে সারাদিন মায়ের সাথে মেয়েরা কথা বললে তাদের সংসারে শান্তি থাকে না। মায়ের বুদ্ধিতে শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সময় থাকতে শাসন কর, না হলে যখন হাতছাড়া হয়ে যাবে তখন বুঝবি কেমন লাগে। আসিম রাগে হাত মুঠো করে রাখল। নীলাকে আজ একটা শিক্ষা দিতেই হবে। রাতের খাবার শেষ করে নীলা রুমে গিয়ে দেখল আসিম বসে আছে। নীলা কিছু না বলে নিজের মতো বিছানাতে শুতে গেলে আসিম তাকে থামিয়ে দিল। তোমার ফোন কোথায় নীলা? নীলা তার ফোনটা আসিমের হাতে দিতেই আসিম ফোনটা সজোরে আছাড় দিয়ে ভেঙে ফেলল। নীলা দেখেও কিছু বলল না। সে জানত আজ এমন কিছু একটা হবে। আজ থেকে তুমি আর ফোন ব্যবহার করবে না। তোমার বাবা মায়ের সাথে কথা বলতে হলে আমার ফোন থেকে বলবে, মনে থাকবে? আমার বাবা মা তোমার কি হয় আসিম? কি আবার হবে? আমার শ্বশুর শাশুড়ি হয়। তাহলে তাদের একটু সম্মান দিয়ে কথা বলো। আমি এত কথা বুঝি না, আমি যা বলেছি তাই হবে। এর বাইরে এক পাও নড়বে না তুমি। নীলা চুপচাপ শুয়ে পড়ল। আসিম বিরক্ত চোখে তাকিয়ে রইল নীলার দিকে। রিনা বেগম এতক্ষণ আসিমের দরজার সামনে দাঁড়িয়েছিল। আসিমের কথা শুনে সে খুব খুশি মনে নিজের রুমে চলে গেল। তার ছেলেকে হাত করা এত সহজ না, সে হতে দিলে তো। রিনা বেগম কল করেছেন নীলার মা মিসেস আসমার কাছে। আসসালামু আলাইকুম বেআইন, কেমন আছেন? ভালো তো থাকতেই চাই, কিন্তু আপনারা থাকতে দিচ্ছেন কই? মিসেস আসমা থতমত খেয়ে গেলেন। সে রিনা বেগমের কথার মানে বুঝতে পারছে না। কি বলছেন বেআইন? আমাদের মেয়ে কি কোনো ভুল করেছে? ভুল তো আপনি করেছেন। মেয়েকে সংসারে মন দিতে না বলে সারাদিন কুমন্ত্রণা দিয়ে যাচ্ছেন। এসব কি ঠিক? আপনি কি চাইছেন আমাদের ছেলে থেকে আমাদের আলাদা করতে? এই শিক্ষা আপনার? কিসব বাজে বাজে কথা বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আমি সবসময় নীলাকে বলি আপনাদের সেবা যত্ন করতে, আপনাদের খেয়াল রাখতে। আমার মেয়েকে আমি চিনি বেআইন, তাই আমার মনে হয় না সে এমন কিছু করতে যাবে যাতে তার বাবা মায়ের অসম্মান হয়। আমার শিক্ষার উপর আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই। রিনা বেগমের মুখটা অপমানে থমথম হয়ে গেল। মিসেস আসমা তাকে এতগুলো কথা শুনিয়ে দেবে সে কল্পনাতেও ভাবেনি। মিসেস আসমা কখনো তার সাথে খারাপ আচরণ করেননি। মহিলা সবসময় তার সাথে বিনয়ের সাথেই কথা বলেছে, কিন্তু আজ সে মানুষটা তাকে এভাবে কথা শোনাবে সে কি করে ভাববে? রিনা বেগম রাগে ফোঁস করতে লাগলো। কয়েকদিন পর নীরা নিজের মতো করে কাজকর্ম করছিল। রিনা বেগম তার মেয়ের সাথে কথা বলছে ফোনে। তার ননদ শ্বশুর শাশুড়ির নামে নালিশ করছে মায়ের কাছে। মা, আমার আর এসব ভালো লাগছে না। সারাদিন শ্বশুর শাশুড়ির পেছনে ছুটতে ছুটতে চলে যায়, নিজের জন্য কোনো সময় বের করতে পারি না। রোহানকে কত করে বোঝালাম আলাদা একটা বাসা নেওয়ার জন্য, কিন্তু সে কিছুদিন মানছে না। বাদ দে তো, তুই বরং আমাদের 3 তলায় শিফট হয়ে যা। আমি আসিমকে বলে সবকিছু রেডি করে রাখছি। চোখের সামনে সারাক্ষণ দুটো বুড়ো মানুষ ঘুরঘুর করলে জীবন উপভোগ করা যায় নাকি? ভাবতে তো অস্বস্তি হচ্ছে। না হলে তাদেরকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দে। জামাইকে বল তাদের গ্রামে একজন লোক রেখে দিতে।
আজকাল শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে থাকার যুগ আছে নাকি? তোদের হচ্ছে এখন জীবন উপভোগ করার সময়, তা না করে শ্বশুর শাশুড়ি সেবা করছিস। কি করব বলো? ও তো আমার একটা কথাও শুনতে চায় না, আমি বা কি করব? নীলা এসে রিনা বেগমের থেকে ফোনটা নিয়ে তার ননদকে বলল, বিয়ের পর মেয়েদের বাবার বাড়িতে কিছু বলতে হয় না, বুঝেছ? শ্বশুর শাশুড়ি সব, তাদের সেবা করবে আর মন দিয়ে সংসার করবে। এভাবে মায়ের পরামর্শে নিজের সংসার ধ্বংস করো না। তোমার মা তোমাকে বলেনি মায়েদের সাথে বেশি কথা বললে সংসারের সুখ শান্তি থাকে না? শাশুড়ি মা তো দেখি ঠিকই বলতো, মায়েরা কুপরামর্শ দিয়েই নাকি মেয়েদের সংসারে অশান্তির সৃষ্টি করে। আমি এতদিন বিষয়টা আমলে নিইনি, কারণ আমার মা তো আমাকে কখনো এসব বলেনি। এখন দেখছি শাশুড়ি মা নিজেই এমন, তাই সবাইকে নিজের মতো ভেবেছে। সংসারে কোনো কুবুদ্ধির জন্য এখানে কল করবে না। শ্বশুর শাশুড়ির সাথে মন দিয়ে সংসার করো। তারা তোমার কাছে তাদের ছেলে বেঁচে দেয়নি যে তাকে নিয়ে বগল দাবা করে নিজের সাথে আলাদা করে নিয়ে যাবে। নীলা কল কেটে দিল। রিনা বেগম কটমট করে নীলার দিকে তাকিয়ে আছে। তোমার এত বড় সাহস, তুমি আমার হাত থেকে ফোন কেড়ে নাও, আমার মেয়েকে কথা শোনাও? সাহস আমার বরাবরই ছিল মা, চুপ থাকি বলে আপনারা ধরে নিয়েছেন আমি কথা বলতে জানি না। বোবা, আপনারা কি মনে করেন আমি আপনাদের চাল কিছুই বুঝি না? সবটাই আমি বুঝি, তবু আমি চুপ করে থাকি, কারণ আমি সংসারে কোনো অশান্তি চাই না, সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে থাকতে চাই। কিন্তু আপনি দিন দিন আমার সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছেন। সেদিন আমার মাকে জানোই তা বলে অপমান করেছেন। নিজের মেয়ে শ্বশুরবাড়ির সেবা করুক তা আপনার ভালো লাগে না, অথচ ঘরের বউর মাথায় উঠে সারাক্ষণ নাচতে থাকেন। ছেলেকে বউর সাথে ভালো সম্পর্ক তৈরি করতে দেন না, আর মেয়েকে বুদ্ধি দেন বর নিয়ে আলাদা হয়ে যেতে। নিজের বেলায় 16 আনা, তাই না? রিনা বেগম রাগে ফোঁস করছে। নীলা তার রাগকে পাত্তা না দিয়ে উপরে রান্নাঘরে চলে গেল। এই কয় বছরের সংসার জীবনে সে কখনো রিনা বেগমের সাথে এভাবে কথা বলেনি, কিন্তু আজ রিনা বেগম নিজে বলতে বাধ্য করেছেন। একটা গাছে যদি প্রতিদিন একটা একটা করে আঘাত করা হয়, তাহলে খুব সহজেই সে গাছটা কেটে ফেলা সম্ভব। তা গাছটা যতই শক্তিশালী হোক না কেন, সে তো একটা মানুষ। এরা মাছেরে মিলে তাকে কোণঠাসা করতে করতে একটা গোলক ধাঁধায় আটকে ফেলেছে। সেখান থেকে বের হওয়া এবার মুশকিল হয়ে পড়েছিল। সে নিজের সত্তাকেই হারাতে বসেছিল। এভাবে আর না। রাতে আসিম বাসায় ফিরে আসতেই রিনা বেগম ছেলেকে ধরে কান্না করতে করতে নীলার নামে নালিশ করলেন। অফিস থেকে ফিরে আসিম এমনিতেই ক্লান্ত ছিল। মায়ের নালিশে নিজের রাগ ধরে রাখতে পারল না, হন করে রুমে চলে আসলো। নীলা শুয়েছিল। আসিম হাতের ব্যাগটা বিছানায় ফেলে কর্কশ গলায় বলল, তুমি আমার মাকে কি বলেছ? আসিমের কথা শুনে নীলা উঠে বসল। সহজ গলায় বলল, কি বলবো, আমি শুধু তার ভুলগুলো শুধরে দিয়েছি। সে নিজের মেয়ে আর বউকে 2 রকম শিক্ষা দেবেন তা তো হতে পারে না।